নমস্কার, আমি সৌম্যজিৎ ভট্টাচার্য। কালকেই আপনাদের জানিয়েছিলাম যে আজকে বিকেল 4টে আমি আসব। সাথে থাকবে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী আমার বন্ধু সৌভিক মোদক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে বা ডেইলি লাইফে আমাদের মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ। হেলথ বলতে তো আমরা স্বাস্থ্যকে বুঝি। স্বাস্থ্যকে নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ কনসার্ন, কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কি আমরা সত্যি কনসার্ন? এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। কেমন আছেন? চলছে। কাজ, মিটিং, স্কুল সবকিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত। তা তার মাঝে তোকে কতগুলো প্রশ্ন করব বলে ডাকা। এই আমার ধর ছাত্রছাত্রী, গার্জেন, বন্ধু অনেকের কাছ থেকে এখন শুনি তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই হোয়াট ইজ ডিপ্রেশন, এটা নিয়ে যদি তুই একটু কিছু বলিস তাহলে আমার মনে হয় সকলের একটু সুবিধা হবে। দেখ, বর্তমান সমাজে মানুষে সোশ্যাল মিডিয়ার দৌলতে বা ইন্টারনেট সার্ফিংয়ের দৌলতে আমরা ডিপ্রেশন শব্দটার সাথে ভীষণভাবে অ্যাকাস্টাম, ভীষণভাবে পরিচিত। সবাই কথায় কথায় বলে আমি ডিপ্রেস, আমার ডিপ্রেশন হয়েছে, ও ডিপ্রেশনে ভুগছে। কিন্তু ডিপ্রেশনটা কি, এটা তো আমাদের জানা দরকার। মানসিক স্বাস্থ্যের একটা দিক হচ্ছে যে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে ভালো থাকি। এই ভালো থাকাটা যখন আমাদের মধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে, ব্যক্তিগত কারণ, পারিপার্শ্বিক কারণ বা সামাজিক কারণে, যখন আমরা সেটার সাথে অ্যাটাচড হতে পারছি না, তখন আমরা ডিপ্রেস হয়ে যাই। যেমন ধর, তুই এক্সপেক্ট করেছিস তুই একটা ভালো রিনাউন্ড ওডিসি ডান্সার, তোর কেরিয়ারটা যথেষ্ট হাই, তোর প্রোফাইলটা যথেষ্ট হাই, বা তুই হয়তো রিচ করতে পারছিস না কোনো একটা সময়, তখন তোর লো হয়ে যাবে। তোর যে উদ্দামটা থাকবে সেটা কোথাও লো হয়ে যাবে। তখন তোর মনে হবে আমি কোথাও হয়তো বিষণ্ণতায় ভুগছি। তখন তোর মনে হবে যে চারপাশে যে বন্ধু বান্ধব আমার সাথে ছিল তারা হয়তো কোথাও আমাকে ইগনোর করে যাচ্ছে। বাড়িতে আমি যে পরিমাণ অ্যামাউন্টটা দিই সেটা যখন আমি দিতে পারছি না, তোর মনে হবে তখন তুই বলবি যা, আমাকে তাহলে বাড়ি থেকে তো কেউ সেভাবে টেক কেয়ার করছে না। হয়তো জিনিসটা ভীষণ ন্যাচারাল, হয়তো তারা তো কিভাবে কিছু করছেই না। আবার হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি তারা করে। বিভিন্ন কারণে তো ডিপ্রেশন হয়, কিন্তু ডেইলি লাইফে ডিপ্রেশন কিন্তু আমাদের কম বেশি সবারই হয়ে থাকে। আর দেখ, ডিপ্রেশনটা আসে চাপ থেকে, মানসিক চাপ। আমরা ওয়ার্ক ফিল্ডে যারা আছি আমাদের প্রত্যেকেরই মানসিক চাপ আছে। শুধু ওয়ার্ক ফিল্ডে নয়, ইভেন একটা বাচ্চারও কিন্তু স্কুলে যাওয়া থেকে তার চাপটা শুরু হয়ে যায়। অনেকেই বলে যে ওয়ার্কিং উইমেন বা ওয়ার্কিং লেডিদেরই একমাত্র চাপ থাকে বা ওয়ার্কিং ম্যানেদের চাপ থাকে। এটা কিন্তু একদম ভুল কথা। আমাদের বাড়ির মায়েদেরও কিন্তু প্রচুর চাপ থাকে। তাদের কিন্তু আমাদের টাইমের মধ্যে তাদেরকে খেতে দেওয়া, আমরা কোনটা পছন্দ করছি, আমরা এসে কি খাবো, বা আমরা কালকে কখন বেরোবো, ওনাদেরও কিন্তু আমাদের সাথে সাথে একটা রানে কিন্তু ওনারাও কিন্তু দৌড়চ্ছেন এই লং টার্মটাতে। ওনাদের কিন্তু দৌড়তে হচ্ছে, এবং সেইটা যখন, সেটাও কিন্তু তাদের কাছে একটা চাপ। কিন্তু সেই চাপটাকে কাটানোর উপায় কিন্তু তারা খুঁজে নিয়েছেন। তারা জানে আমরা কিভাবে চাপটা কাটাবো। না, একটা জিনিস আমি ভীষণ বিশ্বাস করি, কাজ থাকবে, কাজের প্রেশার থাকবে, তবেই তো একটা লাইফ। মানে ধর, আহ, আমি কাজের চাপটা না নিলে কিন্তু আমার কাজটা সাকসেস হবে না। এটাও যেমন আমাকে মানতে হবে, সেরকম এটাও আমাকে ভাবতে হবে যে কি করে সমস্ত কিছু ম্যানেজ করে আমি পুরো বিষয়টাকে নিয়ে চলবো। একটা হেলদি লাইফ লিড করার জন্য কিন্তু আমাকে আমার সারা দিনে যে শিডিউলটা আছে সেই শিডিউলটাকে কিন্তু খুব ভালো করে সাজাতে হবে। আমি সব কিছু কাজের পাশাপাশি যেন আমার একটা নিজস্বতা থাকে। সেই নিজস্বতার মধ্যে তোর আঁকা হতে পারে, তোর নিজস্বতায় নাচ হতে পারে, তোর নিজস্বতায় আড্ডা মারা হতে, অবশ্যই সেটা যেন হেলদি আলোচনা হয়। সেখানে যাতে উইদাউট কাউকে হার্ম করা বা কোনো খারাপ, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা যেন এফেক্ট না করে তোর মি টাইমটাকে। আমি সব আমার সেশনে যারা আসে বা আমার চেম্বারে যারা আসেন তাদেরকে প্রত্যেককে বলি, ছোট বড়, তোমরা কিন্তু নিজেদের জন্য একটা টাইম বাঁচো। অনেক আমাদের মারা বলে, প্রত্যেকেরই উচিত আমার মনে হয় যে নিজস্ব একটা সময় একদম বার করা একদম সারাদিনের একদম মধ্যে। কারণ আমরা ধর সারাদিনের মধ্যে যেমন স্নান করা, খাওয়া, পুজো করা বা বাড়িতে সময় দেওয়া, এগুলো যেরকম প্রত্যেকটা বিষয়ের মধ্যে যেরকম আছি, হ্যাঁ, সেরকম ডেইলি আমার মনে লাইফের হয় একটা ডেইলি পকেট, লাইফ, হ্যাঁ, একটা ডেইলি পকেট। লাইফের মধ্যে আমার মনে হয় আমার নিজের সময়, মানে ধর আমি যে সময়টা বন্ধুদের সাথে কাটাবো বা আমি
XYZ, কেউ গার্লফ্রেন্ড কেউ বয়ফ্রেন্ড তার সাথে কাটাবে বা তাকে ফোন করবে, XYZ এগুলো থাকাটা আমার ইভেন মনে আমরাও হয় কথা জরুরি। বলি, আমরাও কথা বলি অনেক সময়, হুম। বিভিন্ন কথা নিয়ে আলোচনা করি, মানে আমাদের কথাটা নিজস্ব একটা নিজস্ব সময় একটা, সারা হ্যাঁ, দিনের মধ্যে সেখানে বার করাটা কিন্তু খুব জরুরি। আমি সাজেশন দিই সবাইকে যে সেখানে যদি নিজেদের বন্ধু, আর সবসময় ফর্মাল ওয়েতে জীবনটাকে চলা যায় না, কখনো কখনো ইনফর্মালিটিসের দরকার আছে। Exactly, আমারও সব সেটা সময় আমরা যখন স্কুলে পড়াচ্ছি বা কলেজে পড়াচ্ছি বা চেম্বারে মানে চেম্বার করছি, তখন কিন্তু আমরা যথেষ্ট ফর্মাল থাকি, কিন্তু বন্ধু বান্ধবের সাথে যদি আমাদের ফর্মালি চলতে হয়, তাহলে আমরা কোথায় ইনফর্মালি সব জায়গায় যদি স্ট্রিক্ট রুলস অ্যান্ড নর্মস কোট আন কোট থাকি, তাহলে তো আমরা দিনে এগোতেই পারবো না। কেন প্রত্যেকটা আমাদের মডার্ন এরাতে লাইফ চাপ, বিভিন্ন রকম চাপ, বিভিন্ন ক্ষেত্রের চাপ, আমাদের সেই চাপগুলোকে নিয়েই কিন্তু আমাদের হাসি মুখে পরের দিনটাকে ওয়েলকাম জানাতে হবে। উইদাউট ওয়েলকাম না করলে কিন্তু আমরা পরের দিনটাকে ভালোভাবে সাস্টেন করতে পারবো না। আচ্ছা, আমার এবার একটা প্রশ্ন হচ্ছে স্টুডেন্টদের মানে স্টুডেন্টদের জন্য তুই কিছু যদি সাজেস্ট করিস, ধর তাদের তো পড়াশোনার এখন চাপ, আমরা এক সময় পড়াশোনা করেছি সেটা একরকম, ধর আমরা যখন ভিতরে খেলতে যাওয়ার একটা স্কোপ থাকবে না, আজকালকার বাচ্চাদের তো খেলতে যাওয়ার কোনো স্কোপ নেই, এটা কারণ খুব মা জরুরি। বাবারা, আমি কোনো মা বাবাকে দোষ দিচ্ছি না, কিন্তু মা বাবারা আজকাল বড্ড বেশি ফাস্ট হতে হবে ফাস্ট হতে হবে, তোমাকে। ভীষণ মেটেরিয়ালিস্টিক হতে হবে। আমি রিসেন্ট, আমি আমার ভিউয়ার্সদের বলবো, আপনারা দেখবেন গতকাল নিউজ পেপারে আমি নিউজে দেখলাম যে কোনো একটি বাবা হ্যাঁ, তার আমিও এটা ছেলেকে notice নিটে করেছি। ভালো রেজাল্ট করার জন্য, সেই রেজাল্ট ভালো করেছে হোপফুলি, সেই জন্য ছেলেটি বাবাকে খুন খুন করলো। করেছে। হ্যাঁ, কিন্তু কেন খুন করলো? আমরা আজকে ছেলেটাকে চাপ দিচ্ছি কেন খুন করলো? আমি বাবা মায়েদের বলবো, আপনারা কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে আগে বুঝুন। অনেক চেম্বারে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের কাছে আসে, যারা বাবা মা নিয়ে আসে, ছেলে মেয়ে কথা শুনছে না, ফোন দিয়ে দিচ্ছেন, ফোনে অ্যাডিক্টেড হয়ে পড়ছে, টিভি দেখছে। সেইগুলোর জন্য কি আমাদের বাবা মায়েরা আমরা কি দায়ী নই? অনেকটাই দায়ী আমার বাবা মনে হয়। মারা তো কারণ আমার মনে হয় আমি অনেকটা বেশি আমিও দায়ী। তোকে মাঝখানটা একটু কাটছি, সেটা হচ্ছে আমি যেমন ধর নাচ প্রফেশন, তো সেক্ষেত্রে আমি অনেক গার্জেনকে দেখি, তারা বলে যে মানে আমি ক্লাস করানো চলাকালীনই তাদের চলছে এই আলোচনা যে এই তুমি হাতটা ঠিক করো, এই তুমি পাটা ঠিক করো। আরে আমি তো ক্লাসে আছি, তাতে টিচার তো সেখানে রয়েছে। সেখানে। এবার এক্স্যাক্টলি এটা আমার মনে হয় তার ফ্রাস্ট্রেশন যে তার মেয়েকে আরো বেটার করতে হবে, আরো মানে বেটার করতে সব হবে। সময় এই যে গার্জেনরা একটা চাইছে pressure, কম্পিটিশনে থাকতে হবে, মানে Exactly. নাচে সে ফার্স্ট হবে, আঁকায় সে ফার্স্ট হবে, স্পোর্টে সে পড়াশোনায় ফার্স্ট, ফার্স্ট হবে। সব জায়গায় ফার্স্ট হওয়া যায় না। কখনো কখনো না, আমি বলি ব্যাক বেঞ্চেস হওয়াও কিন্তু দরকার। প্রথমে তাগিদটা বোধহয় এখন এই জেনারেশনে প্রচন্ড বেড়ে গেছে আমার মনে হয়। হ্যাঁ। সবাই সবকিছুতে একটা হ্যাঁ, মানে fast সবাই হতে হবে। একটা ক্লাসে যদি 60টা স্বাভাবিক- স্টুডেন্ট থাকে, স্বাভাবিকভাবে সবাই যদি তার- ফার্স্ট হয়, তাহলে সেকেন্ড কে হবে? আমার মনে হয় স্বাভাবিকভাবে বেড়ে ওঠাটা এখন একটা খুব বাধাপ্রাপ্ত হচ্ছে। প্রতিকূল হ্যাঁ, হয়ে হ্যাঁ। উঠছে, যে ছেলে মেয়েরাও পারছে না, সে হয়তো চায় ইঞ্জিনিয়ার হতে, তার বাবা মা চাইছে সে ডাক্তার হোক। এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আমার মনে হয় একটা কাটানো উচিত, কারণ স্টুডেন্টের নিজেরও তো বা বাচ্চার নিজেরও তো একটা বোঝা উচিত যে আমি কি হতে চাই বা আমার রোল মডেল কি। আমরা যেমন না, এখানে কি বলতো, রোল মডেলটা না বাবা মা সেট করে দিচ্ছে, মানে Exactly, আমার মানে মনে সেটা হয় তাহলে তো অন্যের না, মনের হ্যাঁ, ভাবনা implementation চিন্তাটা বসে হচ্ছে। যাচ্ছে। বাবা মা নিজের যেটা পারেনি বা হতে চেয়েছে সেটা হয়নি, সেটা ছেলে মেয়েকে জোর করে ইনপুট করছে। আমারও সেটা আমি মনে হয়। আমার একজন খুব পরিচিত ব্যক্তি, তারা প্রত্যেকেই ডাক্তার। তো ছেলে মেয়েকেও ডাক্তার করার জন্য বাড়ি থেকে একটা প্রেশার ছিল, কিন্তু সেই বাবা মা কিন্তু ছেলে মেয়েকে কোনোদিন প্রেশার করেনি। তাদের একটি ছেলে একটি মেয়ে, তারা দুজনেই কিন্তু, একজন খুব ভালো সঙ্গীত শিল্পী, একজন কিন্তু খুব ভালো একজন প্রফেসর। ঠিক আছে, বর্তমানে সে প্রফেসর। তো সেরকম তো হয়েছে, মানে এখানে মা বাবা কিন্তু বুঝেছে যে ছেলে মেয়ের কোনটা সে পারদর্শী, সে নাচটা ভালোবাসে না গানটা ভালোবাসে, হতেই পারে সে ডাক্তার নাই বা হলো, সে আর 10টা 5টা ডিউটি নাই করলো, এক্স্যাক্টলি আইটি সেক্টরে চাকরি নাই করলো। আমার মনে হয় কি জানিস, আজকালকার ডেইলি লাইফে আমার রোজগার কম থাকুক, কিন্তু আমার মানসিক স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে, আমি কিন্তু পরের দিনগুলো অনেক বেশি ভালোভাবে সাস্টেন করতে পারবো। এই যে একটা ফার্স্ট হওয়ার তাগিদটা বোধহয় বর্তমান যুগেই খুব প্রচন্ড বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে তো আমরা যাচ্ছে, যেমন- এটা আরো বাড়বে। আমার একটা যেটা খুব মনে হয় সেটা হচ্ছে, ধর একটা সময় আমরা বিকেল বেলা খেলতে যেতাম বা আমরা জানতাম যে খেলে টেলে এসে পড়তে যাব, এই বিষয়টা এখন ছেলেমেয়েরা হয়তো পড়াশোনার চাপেই পারে না। তার জন্য তো ধর খেলার সাবস্টিটিউট তো সে একটা না, যোগাসনের তোকে ক্লাস দেখ, বা খেলা সাবস্টিটিউট এখন তো তোকে ইনডোর গেমস করে দিচ্ছে।
মোবাইলে গেম খেলছে। না ওরা সেইটা কিন্তু থেকে যেখানে ব্রেন এবং ফেস টু ফেস দুটোরই ওয়ার্কআউট হবে তবেই তো সেটা কাজ হবে। না, কিন্তু বিষয় হচ্ছে আজকালকার ছেলেমেয়েদের আরেকটা জিনিস দেখি, বাবা মায়েরা ফোন দিয়ে দিচ্ছে, মানে যেহেতু হয়তো খাচ্ছে না, ফোন দিয়ে দিচ্ছে। ফোন, রিসেন্ট কিন্তু কি চেম্বারে একটা ঘটনা, খাচ্ছে সেটা আমি তো একটা তার ঘটনা তোকে ব্রেনে বলি। তো কিছু রিসেন্ট কাজ চেম্বারে একটা করছে না। ঘটনা, বাবা মা, ছেলেটি প্রচন্ড জেদি, ভালো স্টুডেন্ট কিন্তু প্রচন্ড জেদি, ফোন ছাড়া কিছু বোঝে না। তো আমি বলেছিলাম, সাজেশন দিয়েছিলাম যে ওকে মানে গোল সেট করে দিন, যে 5টা অঙ্ক করলে বা 10টা অঙ্ক করলে তবে সে তাকে আপনি কিছু কিনে দেবেন, খাবার কিনে দেবেন। সেটাকে আস্তে আস্তে একটা দিন দিলেন, দুদিন দিলেন না, আবার এইভাবে। কিন্তু আমি দেখেছি গার্জেনরা নিজেদের এত ধৈর্য কম, যার জন্য ছেলে মেয়েকে ফোন দিয়ে দিচ্ছে, বাবা তুই ঝামেলা করছিস তো, ফোনটা নিয়ে তুই ব্যস্ত থাক। কিন্তু এটা তো আচ্ছা, আলটিমেটলি এটা এটা কি সেটা না যে তুমি 5টা অঙ্ক করলে তবে একটা জিনিস পাবে, তার মানে তোমাকে আমি একটা টার্গেট দিয়ে দিলাম। টার্গেট বেসড কাজ দিলে কি হয়, নিজের ক্ষেত্রে নিজের একটা না, নিজের কাছে নিজের একটা প্রতিযোগিতা তৈরি হয়, যে আমি আচ্ছা। পারি, আমি করতে পারি, আমিও 5টা কাজ করতে পারি। আমি অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখি গার্জেনরা বলে ও না এটা পারবে না, ও না এটা দেবেন না, ও করতে পারবে না। আমরা কি করে জাজ করছি? ও আগে ট্রাই করুক না। আমরাও তো প্রথম দিন থেকে কিছু পারিনি। না, আমরা বিষয়টা কি, আমাদের তো তখনকার দিনে তো আর ওই ব্যাপারটা ছিল না যে চাইলেই সংসারে চাইলে তো জিনিস পেয়ে যাবে। আসতো না। আমাদের সময় ফোন ছিল না, এটা ফোন ছিলই এখন- না, আমরা অনেক পরে ফোন পেয়েছি। এটা এখনকার দিনে দেখছি বাবা মায়েরা ভীষণ না চাইতেই জিনিস দিয়ে দেওয়া, সেটাও আমার মনে হয় একটা একদিক খারাপ সমাজের। হ্যাঁ, কারণ অবশ্যই খারাপ। মানে একটা জিনিসের চাহিদা যদি না থাকে তোমার মধ্যে, না না, ব্যাপারটা কি হচ্ছে শোন, জিনিসটা হচ্ছে ওরা তো পেয়ে যাচ্ছে, ওরা তো হুম। বুঝতে পারছে না যে না না পেলে আমি, পেলে, হ্যাঁ না হ্যাঁ। আমি ধর আজকে আমরা দেখছি যে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। বৃষ্টি যখন এলো তখন কিন্তু সেটাকে আমরা খুব ভালোভাবে উপভোগ করছি। কিন্তু দেখবি হঠাৎ বৃষ্টি এসে গেল, সেটা একটা আলাদা মাধুর্যতা। কিন্তু তুই দেখি রোজ বৃষ্টি হচ্ছে, বা যা আমি যে বলছি হ্যাঁ, হয়ে যাচ্ছে হ্যাঁ। জিনিসটা, তো সেটার প্রতি আর কোনো রকম ক্রেভিংস থাকে না। খিদেটা জন্মাতে হবে। খিদেটা একটা মানুষের জন্মানো, সেটা যে কোনো বিষয়ের উপরই আমার মনে হয় খুব জরুরি। কারণ ধর আজ আমি এক ধাপ সিঁড়ি এগোলাম, আমাকে তো ভাবতে হবে যে আমি কালকে চেষ্টা করবো আরো দুটো সিঁড়ি বেশি এগোতে। এগোবো, হ্যাঁ। এই এই বা আমি 2টো সিঁড়ি এগোতে আজকে পারলাম না, আমি হয়তো একটা সিঁড়ি এগিয়েছি। হ্যাঁ, আমি কালকে একটা হয়তো সিঁড়ি গিয়ে, পারলামই না। একটা সিঁড়িতে আমি যে এফর্ট দিয়েছি, সেকেন্ড সিঁড়িতে আমি তার 10 গুণ এফর্ট দেবো। হয়তো হতে পারে আমি পারলাম, হতে পারে আমি পারলাম না। আচ্ছা, ওই তার 10 জন্য গুণ তার 10 জন্য গুণ এফর্ট দেওয়াতেও আমি সিঁড়িটা টপকাতে পারলাম না, তার জন্য আমি হাল না ছেড়ে দিয়ে যাতে আমি আবার ট্রাই করবো, আমি ট্রাই করবো। এটা আমার মনে হয় সমস্ত গার্জেনদের উদ্দেশ্যে বা পেরেন্টসদের উদ্দেশ্যে আমি বলবো, বাচ্চাদেরকে একটু বাচ্চাদের মতো করে ট্রিট করাটাই বেটার। ওই করতেই হবে, পারতেই হবে, এই বিষয়টা থেকে যদি বেরিয়ে আসা যায়, এটা আমার ব্যক্তিগত মত, তাহলে আমার মনে হয় ওরা একটু স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠবে এবং ওদের নিজেদের মনের ইচ্ছাটা ওরা আপনাদের কাছে প্রকাশ করতে পারবে। হয়তো ভয়ের চোটে দেখুন ওরা বলতে পারে না যে বাবা আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, কিন্তু আপনি চাইছেন সে ডাক্তারি পড়ুক। এখানে ওদের একটা তো দ্বন্দ্ব নিজে, তৈরি হ্যাঁ হয় না? একটা, কারণ আজকে সেই যখন ব্রেন একটা চাইছে আর অন্য জনের একটা, ওই যখন কি হয়, দুটো ফোর্স তো বিপরীতমুখী, তার জন্য Exactly, ওর ভালোও লাগছে না, কিন্তু করতে হবে। ওই একটা যা হোক করছে, একটা চাকরি করছে, তারপরেই ডেইলি লাইফে কিন্তু আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন গুলো তৈরি হচ্ছে, আর ডিপ্রেশন তৈরি হচ্ছে। আমি- আমার বন্ধু কিন্তু নিজেরটা পড়েও কিন্তু ভালো রিচ করে গেছে, কিন্তু আমি পারিনি। আমি একটা ঠিক আছে। জিনিস নোটিস এখন করি, সেটা হচ্ছে আমাদের সময় ইগো, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এসব না, শব্দগুলোই ছিল না। ইগো কনফ্লিক্ট বরাবরই ছিল, সেটার গাল ভরা নাম ছিল না নামটা হয়তো। ছিল না, হয়তো লোকে জানে না। আজকাল লোকে অনেকেই বলে যে ও তুমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করো, তার মানে তুমি পাগলদের চিকিৎসা করো। এই যে কোটেশনটা পাগল, পাগল আমরা প্রত্যেকেই আমরা পাগল। পাগল বলেই আমরা প্রকৃতিতে কিন্তু রয়েছি, আর প্রকৃতির সমস্ত রস আস্বাদন করছি। আজকে এই রোদটাকেও নিচ্ছি, বৃষ্টি হলে সেটাকেও নেব। এই যে দিদিরা যাচ্ছে ধান রুচি, এই ধানটা রই বলেই কিন্তু আমরা খেতে পারি। এটা পাগল তো আমরা, প্রকৃতির সমস্ত জিনিসকে আমরা রস আস্বাদন করছি। বুঝতে হবে যে আমরা দৈনন্দিন জীবনটাকে কিভাবে কাটাবো। যেমন আমি এখন সবকিছুর একটা আলাদা 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 freedom সময় থাকে, সময় আছে, এবং সেটাকে ইউটিলাইজ করা। আমি ডেইলি লাইফে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আপনাদের কিন্তু মর্নিং এক্সারসাইজটা কিন্তু রেগুলার ভীষণ দরকার। সে আপনি বিছানায় বসে করুন, মাঠে গিয়ে ওয়ার্কআউট করুন, কিন্তু মর্নিং এক্সারসাইজ, নট সেটা ইভিনিং এক্সারসাইজ। সারাদিন জলটা জলটা আমরা ভীষণভাবে কম খাই, তো আমরা না বা খেতে পারি না। আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম ডক্টর কল্লোল বাবু, উনি সম্ভবত বলছিলেন যে আমাদের যারা লোকো পাইলট আছেন বা ফ্লাইট হ্যাঁ, চালান যারা,
অর্থাৎ লোকো পাইলট ট্রেন চালান। হ্যাঁ আচ্ছা, পাইলট যারা আছেন তারা 45 মিনিট অন্তর অন্তর এইটুকু করে জল খান। আমি ওনার ইন্টারভিউতেই বডিটা হাইড্রেশন রাখার জন্য, তাতে যাতে আমাদের ডিহাইড্রেটেড না হয়, তাতে আমাদের ব্রেনটা খুব ব্রেনটা ভালো ওয়ার্কআউট করে। ওয়ার্কআউট কেন শরীরেরও তো নিজস্ব কিছু নিডস আছে, কেন জল সবথেকে ভালো একটা ওষুধ, জল জীবন আমাদের কাছে। আমিও ঠিক আছে? সাজেস্ট করব, আমার মনে হয় সমস্ত পেরেন্টসরা একটু নোটিস করবেন তাদের বাচ্চারা যেন কিছুক্ষণ অন্তর অন্তর জল খায়। শুধু বাচ্চারা নয়, আপনারা আমাদেরও প্রত্যেকে, উচিত। আমাদের প্রত্যেকে নিজেদের, আমাদের শুধু বাচ্চারা সকলেরই না, উচিত। বাচ্চাদের একটা মানে আমরা সেন্ট্রালাইজ করছি বাচ্চা বলে, কিন্তু বাচ্চা কেন সকলের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের কিন্তু জলটা ভীষণভাবে দরকার। তারপর সারাদিনে আমাদের একটা নিজেদের ফল একটা খাওয়া, ফল খাওয়া, একটা যে নিজের কোনো একটা ফল আমার টাইম মনে হয়। দেওয়ার জন্য ব্রেক, মানে সারাদিন আমি কাজ করছি, আমার একটা ব্রেক টাইম, সেখানে আমি আমার ব্রেক টাইমে আমি কিন্তু আমার ঠাকুর ঘরে প্রচুর সময় কাটাই। সেটা সকাল 7টা হতে পারে, রাত্রি 11টা হতে পারে। মানে অ্যাকচুয়ালি তুমি বা তুই ঠাকুর ঘরটা ওরিয়েন্টেড, ওটাই আমার একটা জগৎ, ওটাই আমার জগৎ, এবং আমি ওখানটাতে আমি অনেক বেশি শান্তি পাই। মানে সেখানে আমার মেডিটেশন হতে পারে, সেটা আমার কাজ হতে পারে। যেমন অনেকেই বলে কি ভালো শাড়ি পরিয়েছিস, হ্যাঁ শাড়ি পরাই, ওটা আমার ভালো আমার মনে হয় দিনের শেষে ওই ভালো লাগার কিছু কাজ করে হ্যাঁ, আমাদের সকলেরই করা উচিত, যে কাজটার মধ্যে আমাদের মনে শান্তি হয়। তারপরে আমি কেউ বলবো যারা গানের ক্লাসে, গানে হ্যাঁ। হয়তো সারাদিন ক্লাস নেই, কিন্তু গানের ক্লাসটায় গেলে মনে হয় আমার একটা মনে শান্তি হলো। একদম, একদম। নাচের ক্লাসে গেলে মনে হয় যেন ওই ক্লাসটা একটু ঘুরে এলে আমার মনে শান্তি এই হলো। রিসেন্টলি আমরা যে গেলাম পারিজাতের অনুষ্ঠান, মানে পারিজাত অনুষ্ঠানটাতে, হ্যাঁ, হ্যাঁ। সুতপা তালুকদারের অনুষ্ঠানটাতে, সেখানটাতে বল যাওয়াটা কিন্তু মানে আমার প্রচন্ড পায়ে একটা সমস্যা চলছে, আমি সেটা নিয়ে গেছি। আমার কষ্ট হয়েছে, হয়তো পরের দিন রাত্রে আমার প্রচন্ড ঘুমোতে কষ্ট হয়েছে, কিন্তু আমার ভালো লেগেছে, মানে ওই যেটুকু ঘুমিয়েছি সেটা কিন্তু আমার খুব ভালো ঘুম হয়েছে। না, ম্যাডামের অনুষ্ঠানটার মধ্যে একটা মানে যেহেতু আমি পার্টিসিপেট ছিলাম তার মধ্যে, আর ও ভীষণ ম্যাডামের অনুষ্ঠান দেখতে ভালোবাসেন, যে কারণে তার সাথে আমার ম্যামও নিজে পারফর্ম করেছেন, হ্যাঁ। গেস্ট যে হিসেবে। কারণে আমাদের এই যে ধরুন হয়তো ও না যেতেই পারতো, ও কিন্তু সেদিন ওর কলেজ টলেজ ছিল, ও না যেতেই পারতো, আমি ওকে বললাম, আর ওর নিজেরও একটা মনে তাগিদ ছিল যে দেখতে যাব, তাহলে কি এটা ওর ভালো লাগার জায়গা থেকে ও গেছে। এবং ম্যাডাম এসএন অ্যাওয়ার্ডি গুরু শ্রীমতী সুতপা তালুকদার, ওনাকেও ভীষণ ভালোবাসে, ওনার কোরিওগ্রাফি, ওনার কাজ, এই সব বিষয়গুলো ও ভালোবাসে বলেই গেছিল। এবার আমারও মনে হয় আমাদের যারা নাটক ভালোবাসি, যারা গান শুনতে ভালোবাসি, একটু শিল্প নিয়ে থাকা, সারাদিনে একটু হয়তো ব্যস্ততা তো আমাদের সকলেরই আছে, তার মাঝে সময় বার করে যদি এই বিষয়বস্তুগুলোর সাথে নিজেকে জড়াতে পারি, তাতে তার পরের দিন আরেকটু আমার মনে হয় ভালো। আমি কাজটা করেছি, Exactly. নিজের রসদ কিন্তু নিজেকেই জোগাড় করতে হবে। আর আমি সবাইকে বলবো, আমরা সবাই ফোন অ্যাডিক্টেড, সবাই আমরা ফোন নিয়ে বড্ড বেশি ফোন ঘাটাঘাটি করি। চেষ্টা করবেন ঘুমানোর 1 ঘন্টা আগে ফোনটাকে একটু অ্যাভয়েড করা। এতে কি হবে, ঘুমটা না শরীরে ভীষণ দরকার। আসলে আমাদের একটা কি হয়, ওই কিছুক্ষণ পরপরই ফোনটা দেখি, কেউ কিছু পাঠালো, কেউ কিছু বার্তা পাঠালো, যে আবার যারা খুব কর্পোরেট ওয়ার্ল্ড বা যারা খুব ইয়েতে থাকে তাদের ফোনটা দেখতেই হয় যে কাল সকালে শিডিউল আছে কি নোটিস আছে। আমার মনে হয় সেই কারণেই, কিন্তু তাও যদি চেষ্টা করা যায় একটু দূরে রাখা। হ্যাঁ, একটু ঘুমানোর আগে না ফোনটা স্ক্রিনে যদি মানে বেশি আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি না, আমাদের ব্রেন কিন্তু ভীষণ এফেক্টেড হয়। ব্রেনে কেন ওই লাইটটা কিন্তু ভীষণ চোখকে, মাথাকে ভীষণ এফেক্ট করে, এবং যার জন্য কি শরীর যদি বিগড়ায়, মন তো বিগড়বে। শরীর ভালো থাকলে আমাদের মন কারো ভালো থাকবে না। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, পেরেন্টসদের নিয়ে বললাম, টিচারদের নিয়ে যদি কিছু বলা যায়। হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা বলেছিস, টিচারদের নিয়ে। মানে টিচারদের কি করে, শিক্ষক শিক্ষিকাদের জন্য আমি বলছি, তারাও ভীষণ রেস্টলেস হয়ে যাচ্ছি আজকাল আমরা। হতে পারে সেটা সোসাইটি, হতে পারে সেটা স্টুডেন্ট। আমাদের ধৈর্যটা আমাদের সবার, শুধু টিচার নয় না, এখন না এই জনারটাতে না সবারই আমাদের ধৈর্য কমে, তাড়াতাড়ি রেগে যাচ্ছি, বিরক্ত হয়ে যাচ্ছি। এটা আমি নিজেও নোটিস করি আমার নিজের কর্মক্ষেত্রে, যে হয়তো কাউকে একবার দুবার বললাম, তারপর নিজের মনকে কন্ট্রোল করছি, যে চেষ্টা করছি ওকে আরেকটু ইয়ে করার, কিন্তু যখন দেখছি সে একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন প্রচন্ড রেগে যাচ্ছে। সেটা নরমাল, সেটা তো নরমাল, সেটা ভীষণ ভাবে নরমাল, সেটা বডি রেসপন্স তোকে করবে, ব্রেন তোকে অপোজিট রিঅ্যাকশনটা দেবে। কিন্তু ধর আমরা আজকাল অনেক মানুষ কথায় কথায় রেগে যাচ্ছে, আবার রাগ না হওয়াটাও কিন্তু একটা সমস্যা। রাগ না হওয়াটাও আমার জানা প্রচুর লোক আছে যারা রাগে না ভীষণ পিসফুল, মানে তারা সেটা এক্সপ্রেস হয়তো করতে পারে না। আমার মনে হয় অপর দিকের লোকটা বেশি রেগে যাচ্ছে, সে চুপচাপ আছে বলে। হ্যাঁ, সেটা হচ্ছে, এবং তারও রাগটা হচ্ছে, সে কিন্তু কনফেস করতে পারছে না। ওই কনফেশনটা না করতে পারার দরুন তার কিন্তু শরীর মন দুটোই এফেক্ট করছে। মানে রাগ হওয়াটা দরকার, কিন্তু সেটা একটা
লিমিট হ্যাঁ লিমিট Limit. থাকবে, রাগেরও লিমিটেশন থাকবে। আমি কতটুকু রাখবো বা কোন ক্ষেত্রে আমি রাখবো ঠিক কতটা। আমি নিশ্চয়ই মায়ের ক্ষেত্রে যেটুকু রাখবো সেটা আমি স্টুডেন্টদের ক্ষেত্রে রাখবো না না, না মানে বা পার্টনারের ক্ষেত্রে যেটা রাখবো সেটা আমি স্টুডেন্টদের সাথে করবো না। রাগের বাউন্ডেশন আলোচনাটা, হওয়া হ্যাঁ উচিত বা একটা আলোচনাটা, লিমিটলেস। যাকে নমস্কার বন্ধুরা, আজকে আমরা অনেকটা আলোচনা করলাম, আপনারা শুনলেন, আপনারা দেখলেন। আশা করি কিছুটা হয়তো আপনাদের হেল্প হবে। এরপর থেকে আমরা চেষ্টা করব ভিডিও দেওয়ার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি মেসেজ করবেন, আমি নিশ্চয়ই Comment উত্তর box-এও দেবো। কমেন্ট বক্সে পারেন। মেসেজ করতে পারেন কোনো সমস্যা হলে। আর একটা কথা বলছি, ডিপ্রেশন থেকে আমরা কিন্তু অনেকেই না একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলি, সুইসাইড হ্যাঁ, করবো, এটা ভীষণ- সুইসাইড টেন্ডেন্সি। এটা একটা এখন টিনেজারদের মধ্যে একটা বিরাট প্রচন্ড ট্রেন্ড। বিবাহিত মানুষদের বৈবাহিক সম্পর্ক নিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সমস্যাটা কোথাও হয়তো তৈরি হয়, কিন্তু তার একমাত্র কোনো কিছু সলিউশন কিন্তু সুইসাইড বা নিজেকে শেষ করে দেওয়াটা হতে পারে না। তো চেষ্টা করবেন, প্রফেশনাল হেল্প নিন। এখন মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচুর মানুষ কাজ করছেন, প্রত্যেকে ট্রেন্ড, প্রত্যেকেই ভালোভাবে কাজ করে, তাদের হেল্প নিন। আপনারা দেখুন, খেতে গেলে দেখ আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলে কিন্তু 500,000 টাকা আমরা খরচা করি। আমার মনে হয় 500 টাকা দিয়ে আমরা যদি একটা প্রফেশনাল হেল্প নিই, তো সেখানে বোধহয় খুব খারাপ হবে না, তাই না? আপনারা কি বলেন? স্বাস্থ্যের জন্য একটা হেল্প তাহলে হ্যাঁ, দরকার। স্বাস্থ্যের জন্য যদি আমরা ডাক্তার দেখাতে পারি, তাহলে মানসিক স্বাস্থ্যের জন্য আমরা কেন কোনো মানসিক স্বাস্থ্যকর্মী, সাইকোলজিস্ট, কাউন্সিলরদের কাছে যাব না? আজকে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে, দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা অনেকগুলো দিকগুলো। জনার কভার করার চেষ্টা করলাম, জানি না কতটা পারলাম, কারণ এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট। যদি কোনো ভুল ত্রুটি হয়, সকলের কাছে করজোরে ক্ষমাপ্রার্থী। আপনাদের সবাইকে বলবো, সাথে থাকুন, পাশে থাকুন। কোনো রকম মানসিক সমস্যা দ্বিধা নিয়ে ভুগবেন না। আমি আমার ফেসবুক ফ্রেন্ড বা ফেসবুক ফ্রেন্ডের স্নোবলিং যারা যারা ফ্রেন্ডস আছেন, যারা আমাকে চেনেন, আমার আত্মীয় পরিজন, ভালো ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার্স, তাদের সবাইকে বলবো, যদি কোনো রকম সমস্যায় ভোগেন, কনসাল্ট করুন, নিশ্চয়ই হেল্প করব। আমি চাই না আমার কাছের মানুষ, আমার প্রতিবেশী, আমার পারিবারিক কেউ কারোর কোনো ক্ষতি হোক। দেখি না, চেষ্টা করে সবাই মিলে ওই সোশ্যাল 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 ওয়ার্ক। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। চেষ্টা করা যাক না, চেষ্টা করি, নয় জিতবো নয় হারবো, কিছু তো একটা হবে, কিন্তু চেষ্টা করতে হবে। দেখতে থাকুন পরবর্তী।